মা দেখছেন এখানে সবাই সাগরের জলে নেমে কেমন মজা করে আনন্দ করছে। চলুন না মা, আমরা ওদের মতো জলে নেমে একটু আনন্দ করি। নিজের একমাত্র ছেলে গীতেশের মুখে এমন কথা শোনার পর আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, না খোকা, আমাদের জলে নেমে আনন্দ করতে হবে না, আমরা এখানে থেকেই ঘোরাঘুরি করি। আমার কথাটা শুনে আমার ছেলে গীতেশ আমার দিকে তাকিয়ে খানিক কৌতূহলী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, কিন্তু কেন? জলে নামলে কি হবে? আমি আমার ছেলে গীতেশের প্রশ্ন শুনে খানিক নিশ্চুপ হয়ে গেলাম। আসলে আমি সব সময় জলে নামতে ভয় পাই। আমি খানিক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতেই আমার ছেলে গীতেশ আমার দিকে তাকিয়ে কিছু একটা আঁচ করে পেরে মুচকি একটা হাসি দিয়ে বলল, আরে মা, আপনি অযথা ভয় করছেন। কোনো ভয় নেই, আমি আছি তো নাকি, আপনি চলুন তো আমার সাথে। এই বলে আমার ছেলে গীতেশ আমার হাত ধরে জলে নিয়ে যায়। আমাদের আশেপাশে অনেক লোকজন ছিল। সমুদ্র সৈকতে সকালেই আনন্দ করছে। আমিও আমার ছেলের সাথে মিলে জলে নেমে আনন্দ করছি। মিনিট খানেক সময় অতিবাহিত হতেই আচমকা আমার ছেলে গীতেশ আমাকে অবাক করে দিয়ে সকলের সামনে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি সীতা রানী। আমার বয়স ৩৮ বছর। আমি একজন বিবাহিত নারী। আমার এক সন্তান আছে। আমার ছেলের নাম গীতেশ। আমার ছেলে গীতেশ এখন পড়াশোনা করে। আমার স্বামীর নাম মোহন কুমার। আমার স্বামী পেশায় একজন স্বনামধন্য ব্যবসায়ী। আমার স্বামী মোহনের সাথে আমার বিয়ে হয় পরিবারের ভাবেই। আমার স্বামী মোহনের পরিবার হলো জয়েন্ট পরিবার। আমি আমার স্বামীর বাড়িতে যাওয়ার পর থেকে ওনারা সবাই আমাকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করে নিয়েছিল। আমি যেহেতু আমার বাবার বাড়ির সকলকে ছেড়ে তাদের বাড়িতে গিয়েছিলাম, তাই আমার মনটা ভীষণ অশান্ত ছিল। কিন্তু আমি অবাক হয়ে যাই আমার শ্বশুর বাড়ির লোকেদের কথা বার্তা দেখে। আমার এক মুহূর্তের জন্য মনে হতে লাগলো যে আমি হয়তো ঘুরে ফিরে সেই আমার বাবা মায়ের কাছেই ফিরে এসেছি। আমি তাদের সকলের সাথে কথা বলে বেশ খুশি অনুভব করছিলাম। তাদের সাথে কথা বলে গল্প করে আমার দিন ভীষণ ভালো কাটতে লাগলো। তবে এত সব খুশির মাঝে একটা জিনিস ছিল যেটা আমাকে পরিপূর্ণভাবে খুশি করছিল না। আর সেই কারণটা হলো আমার স্বামী মোহন। বিয়ের পরদিন থেকেই আমি আমার স্বামী মোহনকে দেখছি তিনি আমার সাথে তেমন একটা না কথা বলেন, আর না তিনি আমাকে খুব একটা সময় দেন। তিনি সব সময় নিজের বিজনেস নিয়ে পড়ে থাকেন। এমন হয়েছে যে উনি গত এক সপ্তাহ ধরে বাড়ি ফিরে আসেননি। আমি যদিও সব সময় আমার স্বামী মোহনের অপেক্ষায় পথ চেয়ে থাকতাম, তবে বারবার আমি হতাশ হতে থাকি। আমার অপেক্ষা প্রহর ভারী হতে থাকে। অথচ আমার স্বামী মোহনের বাড়ি ফেরার কোনো লক্ষণ থাকে না। আমার স্বামী মোহন যেমন বাড়ি ফিরে আসতেন না, ঠিক তেমন ভাবেই তিনি আমার ফোন ধরতেন না। বিষয়টা প্রথম আমার কাছে একটু স্বাভাবিক লাগলেও পরবর্তীতে আমার কাছে এই বিষয়টা মোটেও সাধারণ লাগেনি। একদিন রাতের দিকে আমার স্বামী মোহন বাড়ি ফিরে আসতেই আমি আমার স্বামী মোহনকে বললাম, আপনার সাথে আমার দুটো কথা আছে, আপনার কি একটু সময় হবে? আমার কথাটা শুনে আমার স্বামী মোহন খানেক শক্ত গলায় জবাব দিল, আমার সাথে এখন আবার কি কথা তোমার?
রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। আগামীকাল সকালে কথা হবে। আমি আমার স্বামী মোহনের কথাটা শুনে বললাম, না, আমার আজকে আর এখুনি কথাটা বলতে হবে আপনাকে। আমার কথাটা শেষ হতেই এবার আমার স্বামী মোহন আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে, বলো। কি কথা? আমি আমার স্বামী মোহনকে এবার জিজ্ঞেস করলাম, সত্যি করে বলুন তো, আপনি আমাকে কেন এড়িয়ে চলতে চাইছেন? আমি কি কোনো ভুল করেছি? বলুন আমায়। আমার প্রশ্নের জবাবে আমার স্বামী মোহন কোনো কথা বলছে না। একদমই নিশ্চুপ হয়ে আছে সে। আমার স্বামী মোহনকে এমনভাবে নিশ্চুপ হয়ে থাকতে দেখে আমি আবার প্রশ্ন করলাম তাকে, কি ব্যাপার? আপনি এমন করে নিশ্চুপ হয়ে আছেন কেন? আমার প্রশ্নের জবাব দিন। আমার সাথে আপনি এমন করছেন কেন? আমি কি ভুল করেছি বলুন? আমার স্বামী মোহন এবার আর নিশ্চুপ থাকতে পারলেন না। তিনি আমাকে বললেন, কি আর করব বলো? আমার জীবনে তুমি ছাড়া অন্য কেউ আছে, যেই কারণে আমি তোমাকে এড়িয়ে চলছি। আমি একজন ব্যবসায়ী মানুষ। আমার জীবনে ব্যবসা ছাড়া আর কোনো কিছুর সুযোগ নেই। আমি তো এখন বিয়ে করতে চাইনি। আমার পরিবারের কারণেই তোমাকে আমার বিয়ে করতে হয়েছে। তা না হলে আমি এখন বিয়ে করতাম না। আমি আমার স্বামী মোহনের মুখ থেকে কথাটা শোনা মাত্রই একদম থ হয়ে গেলাম। আমি কোথায় ওনাকে নিয়ে ভাবছি যে উনি হয়তো আমার উপর রেগে আছেন কোনো কারণে। কিন্তু আমি তো ভুল। আসলে আমার স্বামী মোহন তার বিজনেসকে সব থেকে বেশি গুরুত্ব দেয়। ওনার কাছে আমার থেকেও বিজনেস গুরুত্বপূর্ণ বেশি। আমি আমার স্বামী মোহনের কথাটা শোনার পর আর কিছু বললাম না। এখানে আর বলার মতো কোনো কথা থাকে না। আমি শ্বশুর বাড়ি আসার পর অনেক স্বপ্ন দেখেছিলাম। আজ আমার সেই সকল স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। আমার স্বামী মোহন আমাকে আর কিছু বললেন না। তিনি চলে গেলেন ঘুমাতে। কিন্তু আমি সারাটা রাত ঘুমাতে পারলাম না। আমার মাথায় শুধুমাত্র আমার স্বামীর বলা কথাগুলোই ঘুরপাক খেতে লাগল। দেখতে দেখতে কেটে গেল 1 বছর। এর মাঝেই আমার ছেলে গীতেশ চলে আসলো। আমার ছেলে গীতেশ আসতেই আমি ভীষণ খুশি হয়ে যাই। আমার আর কোনো চিন্তা নেই, কারণ আমি আমার ছেলেকে নিয়ে খুশি থাকতে পারবো। আমার ছেলে গীতেশ ধীরে ধীরে বড় হতে লাগলো। আমার এখন সারাটা দিন কেটে যায় আমার ছেলের খেয়াল রাখতে রাখতে। অন্য কিছু মাথায় আনার সময় হয় না আমার। আমার ছেলে গীতেশ হয়েছে আমার মতোই। সারাটা দিন আমার ছেলে গীতেশ আমার সাথেই থাকে। স্কুল থেকে বাড়ি ফিরে আমার সাথে হাতে হাতে সংসারের সকল কাজ কর্ম করে দেয়। আমি আমার ছেলে গীতেশের এমন সব কাজে অনেক খুশি। আমি সব সময় এটাই তো চেয়েছি যে আমার ছেলে গীতেশ সবসময় আমার সাথেই থাকে, আমার কথা শোনে, আর নিজের জীবনে অনেক এগিয়ে যায়। আজকালের ছেলে মেয়েরা নিজের পিতা মাতার কথা তেমন একটা গুরুত্ব দেয় না, আর না তাদের কথা খুব একটা শোনে। আমার ছেলে গীতেশ তাদের থেকে একদমই আলাদা। আমার ছেলে গীতেশের গায়ের রং উজ্জ্বল ফর্সা বর্ণের, যেটা আমার ছেলের সৌন্দর্যকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমি রোজকার মতো আজ বিকেলের দিকে নিজের ঘরে বসে আছি। আসলে আজ বাহিরের আবহাওয়াটা খুব একটা ভালো নয়। সকাল থেকেই বাহিরে অনেকটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার সংসারের সকল কাজ কর্ম গুছিয়ে নেয়া শেষ। তাই এখন বসে বসে জানালার দিকে তাকিয়ে বাহিরের বৃষ্টি দেখছি। এমন সময় আচমকা আমার ছেলে গীতেশ আমার ঘরে চলে আসলো। আমার ছেলে গীতেশ আমার ঘরে এসে আমাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, মা, আপনি বাহিরের দিকে এমনভাবে তাকিয়ে কি দেখছেন? আমার ছেলে গীতেশের কণ্ঠস্বর আমার কানে আসতেই আমি আমার ছেলে গীতেশের দিকে তাকালাম। আমি আমার ছেলে গীতেশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, তেমন কিছু না খোকা।
এমনিতেই বাহিরের পরিবেশটা দেখছিলাম। তুই এখন এই সময় আমার ঘরে কেন? কিছু কি বলবি বাবা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গীতেশ মুচকি হেসে বলল, না আসলে তেমন কিছু না মা। আমি আসলে বলতে চাই, আমি আমার ছেলে গীতেশের এমন কথা শুনেই বুঝতে পেরে গেছি যে সে আসলো কোনো বায়না করতেই এখানে এসেছে। আমি আমার ছেলেকে অনেক ভালো করেই জানি। সে কোনো আবদার করার হলেই এমন ভাবে কথা বলে। আমি আমার ছেলে গীতেশের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আমি বুঝতে পেরেছি কিছু তো আবদার করতে এসেছিস তুই। এখন বেশি কথা না বলে আসল কথা বল। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গীতেশ হেসে হেসে বলল, মা আসলে আমার ইচ্ছা করছে একটু কক্সবাজার যেতে। আমরা তো অনেক মাস হলো কোথাও ঘুরতে যাই না। তাই আর কি বলছিলাম, চলুন মা আমরা বাহির থেকে 2 দিন ঘুরে আসি। এতে আপনার মন ও ভালো হয়ে যাবে মা। আমি আমার ছেলে গীতেশের কথাটা শুনে বললাম, সেটা তো ঠিক আছে খোকা, কিন্তু এখন এই সময় কক্সবাজার ঘুরতে যাওয়াটা কি ঠিক হবে? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গীতেশ খানিক বায়না করে বলল, মা আপনি না করতে পারবেন না। আপনি বাবাকে বলুন প্লিজ। আমি আমার ছেলে গীতেশের বায়না করা দেখে বললাম, আচ্ছা খোকা ঠিক আছে। তোর বাবা বাড়িতে আসলে আমি বলবো। দেখি কি বলেন উনি। আমার কথাটা শুনে আমার ছেলে গীতেশ ভীষণ খুশি হয়ে গেল। আমি আমার ছেলে গীতেশের মুখে হাসির রেখা দেখে নিজেও খুশি হলাম। অতঃপর আমি আর আমার ছেলে গীতেশ বসে অনেকটা সময় ধরে গল্প করলাম। রাতের দিকে আমার স্বামী মোহন বাড়ি ফিরতেই আমি তাকে কক্সবাজার যাওয়ার কথাটা বলি। আমার স্বামী মোহন ও বলল ঠিক আছে। পরদিন সকাল সকাল আমি ও আমার ছেলে গীতেশ তৈরি হয়ে নিলাম। আমাদের বাড়ি থেকে কক্সবাজার যেতে প্রায় ভালো সময় লাগবে। তাই আমাদের থাকার জায়গা থেকে শুরু করে সকল কিছু আমরা এখানে থেকেই সেরে নিলাম। নির্দিষ্ট সময় আমরা আমাদের গাড়ি করে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার আজ ভীষণ ভালো লাগছে আমার ছেলে গীতেশের সাথে ঘুরতে যেতে। যাওয়ার পথে আমি আর আমার ছেলে গীতেশ অনেক আনন্দ করলাম। কক্সবাজার পৌঁছে আমরা সেই দিন আর বাহিরে গেলাম না। আমরা হোটেলে এসে কিছু সময় বিশ্রাম করে নিলাম। বিশ্রাম শেষ করে আমি ও আমার ছেলে গীতেশ চলে গেলাম একটু বাহিরে। আমি ও আমার ছেলে গীতেশ বাহিরে এসে বেশ কিছু সময় ঘোরাঘুরি করলাম। অতঃপর আবার হোটেলে ফিরে গেলাম। রাতটা আমরা আমাদের হোটেলে অবস্থান করলাম। পরদিন সকাল বেলা আমরা চলে গেলাম সমুদ্র বিচ ঘুরে দেখার জন্য। সত্যি বলতে অপূর্ব সৌন্দর্যে ভরা এই কক্সবাজার সমুদ্র সৈকত। আমি ও আমার ছেলে গীতেশ অনেকটা সময় ঘোরাঘুরি করার পর আমরা দেখতে পেলাম অনেকে সাগরের জলে নেমে আনন্দ করছে। এটা আমার ছেলে গীতেশ আমাকে বলল, মা দেখছেন এখানে সবাই সাগরের জলে নেমে কেমন মজা করে আনন্দ করছে। চলুন না মা আমরা ও ওদের মতো জলে নেমে একটু আনন্দ করি। নিজের একমাত্র ছেলে গীতেশের মুখে এমন কথা শোনার পর আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, না খোকা, আমাদের জলে নেমে আনন্দ করতে হবে না। আমরা এখানে থেকেই ঘোরাঘুরি করি। আমার কথাটা শুনে আমার ছেলে গীতেশ আমার দিকে তাকিয়ে খানিক কৌতূহলী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, কিন্তু কেন? জলে নামলে কি হবে? আমি আমার ছেলে গীতেশের প্রশ্ন শুনে খানিক নিশ্চুপ হয়ে গেলাম। আসলে আমি সব সময় জলে নামতে ভয় পাই। আমি খানিক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতেই আমার ছেলে গীতেশ আমার দিকে তাকিয়ে কিছু একটা আঁচ করে পেরে মুচকি একটা হাসি দিয়ে বলল, আরে মা আপনি অযথা ভয় করছেন। কোনো ভয় নেই, আমি আছি তো নাকি। আপনি চলুন তো আমার সাথে। এই বলে আমার ছেলে গীতেশ আমার হাত ধরে জলে নিয়ে যায়। আমাদের আশেপাশে অনেক লোকজন ছিল। সমুদ্র সৈকতে সকালেই আনন্দ করছে। আমিও আমার ছেলের সাথে মিলে জলে নেমে আনন্দ করছি।
মিনিট খানেক সময় অতিবাহিত হতেই আচমকা আমার ছেলে গীতেশ আমাকে অবাক করে দিয়ে সকলের সামনে আমাকে বলল, মা আপনার কি এখনো ভয় করছে? আমি আমার ছেলে গীতেশের প্রশ্ন শুনে খানেক মুচকি হেসে বললাম, এই পাগল ছেলে আমার ভয় করছে সেটা তুই কি করে জানিস? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গীতেশ বলল, আমি সব জানি মা। আপনার মুখ দেখেই আমি বলতে পারি আপনার মনের মাঝে আসলে কি চলছে। আমি আমার ছেলে গীতেশের কথাটা শুনে বললাম, পাগল ছেলে আমার, তাই বলে এত লোকের সামনে তুই এই কথাটা বলবি? ওনারা শুনলে কি ভাববে বলতো খোকা? আমার ছেলে গীতেশ বলল, যার যা ইচ্ছা হয় ভাবতে থাকুক, আমাদের কথা আমরা বলবো। এখন কেমন লাগছে মা জলে নেমে? আমি আমার ছেলে করা প্রশ্নের জবাবে বললাম, বেশ ভালোই লাগছে খোকা। সত্যি বলতে আমি কখনো কল্পনা ও করিনি এতটা ভালো লাগবে আমার এখানে ঘুরতে এসে। সত্যি বলেছিস তুই, আমার মনটা একদম ভালো হয়ে গেলে গীতেশ বাবা। আমার কথাটা শুনে আমার ছেলে গীতেশ মুচকি হাসি দিল। আমিও আমার ছেলে গীতেশকে নিয়ে সাগরের জলে বেশ কিছু সময় ধরে থাকলাম। অতঃপর আমার সাগরের পাড়ে উঠে আসলাম। আমি আমার ছেলে গীতেশকে নিয়ে সাগরের পাড় থেকে উঠে আসতেই আমি লক্ষ্য করলাম আমার ছেলে গীতেশ আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে আমার ছেলে গীতেশকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, আমার দিকে বারবার তাকাচ্ছিস কেন? কি হয়েছে বল আমায়। আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গীতেশ বলল, না মা, আমি দেখছি আপনার পায়ের দিকে। দেখুন এই সাগর পাড়ের বালুগুলো আপনার পায়ে লেগে আছে। আমি আমার ছেলের কথা মতো আমার পায়ের দিকে তাকিয়ে দেখলাম সত্যি অনেক বালু লেগে আছে আমার পায়ে। আমি আমার ছেলে গীতেশের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, এতো দিকে খেয়াল করতে হবে না এখন। চল আমরা হোটেলে ফিরে যাই, ফ্রেশ হয়ে নিতে হবে তো নাকি? আমার ছেলে গীতেশ বলল, হ্যাঁ মা চলুন। আমি আমার ছেলে গীতেশকে এবার হোটেলে ফিরে আসলাম। সত্যি বলতে আজ আমার অনেক ভালো লাগছে সবকিছুই। হোটেলে ফিরে এসে আমি ফ্রেশ হয়ে নিয়ে আমার ছেলের সাথে বসে গল্প করতে লাগলাম। আমরা মোট 3 দিন কক্সবাজার ছিলাম। আমার কাছে এই কক্সবাজারে 3 দিন অনেক বেশি আনন্দের ছিল। আমি কখনো ভুলতে পারবো না এই দিনগুলোর কথা। আমাদের সকলের উচিত মাঝে মাঝে এই ব্যস্ত শহরের থেকে খানিক দূরে প্রাকৃতিক পরিবেশের মাঝ থেকে ঘুরে আসা। এতে করে আমাদের মন ভালো হবে। যদিও এখানে ঘুরতে আসার পেছনে আমার ছেলে গীতেশের অবদান ছিল সবথেকে বেশি। আমি আজ অনেক খুশি আমার ছেলে গীতেশের সাথে এখানে আসতে পেরে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।